রাতের শেষের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে দেখি আমার দরজাটা খোলা। দরজা লাগাইতে একদম মনে ছিল না, কিন্তু রাত্রে শোয়ার আগে আমাদের বাড়িতে আমাদের জামাই এসে আমার রুমে টেলিভিশন দেখছিল। এদিকে জামাই আমাদের বাড়িতে আসার আগে মেয়েকে সাথে করে আনেনি, জামাই একলাই এসেছিল। বাড়িতে তো আমি একলাই থাকি, আমার স্বামীটাও আবার বিদেশ থাকে। আমার আর কোনো ছেলে মেয়ে কেউই ছিল না, একটা মাত্র মেয়ে, তাকে আবার বিয়েও দিয়েছি। এটাই প্রথম মেয়ে, এটাই শেষ। কিন্তু হঠাৎ করে সেদিন জামাই আমাকে দিনের বেলা বলছিল, আম্মু বাড়িতে আমার একদম ভাল লাগছে না, তাছাড়া আজ কদিন মনটাও ভালো নেই, ভাবছি আপনাদের ওখানে যেয়ে দুটো রাত থেকে আসব। আমি তাই আসতে বলেছিলাম। রাত্রে খাওয়া দাওয়া শেষে জামাই আমার রুমে বসে হিন্দি সিরিয়াল দেখছিল। গরমের সময় তো আমি একটু মোটাসোটা মানুষ, তাই রুমের ফ্লোরে গা এড়িয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু জামাই কখন রুম থেকে বের হয়ে গেছে তাও জানি না। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের কাপড়গুলো ঠিক অগোছালো হয়ে আছে, যেন হালকা পাতলা। ওদিকে দরজাটা কোনো রকম মেলে আছে। ঘুম ভেঙে উঠে এখন নিজেকে ফলো করে দেখলাম আমার আসলে কোনো কিছু ঠিক নেই, সব কিছু যেন একটু ব্যতিক্রম। লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলে একটু বাথরুমে গেলাম। এখন দেখি না, কিছু একটা হয়েছে, নিশ্চয় কোনো কিছু ঘটছে। তা নাহলে এরকম হবে কেন? এখানে কেমন স্যাঁতসেঁতে ভেজা ভেজা, তাছাড়া আমার সব কিছু একটু কেমন যেন পরিবর্তন। না কি জামাইবাবু? না, এটা আমি কি ভাবছি? এটা ভাবতে ভাবতে খুবই খারাপ লাগলো। আমি দেখলাম তাই বা হবে না কেন? হয়তো আমি গভীর ঘুমিয়ে গেছিলাম। সে আসলে কেন এটা করলো আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে কি সে আমার সাথে, না, ব্যাপারটা একটু জাস্টিফাই করা দরকার। তারপরে আমি দাওয়াইবাবুর রুমে সামনে গেলাম, পাশের রুমে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার দরজায় টক করলাম, টাক দিতে সে উঠে বলল, কিছু বলবেন? আমি বললাম যে হ্যাঁ, তুমি কখন আমার রুম থেকে বের হয়েছ? বললো কেন? আমি তো একটা মুভি দেখতে দেখতে ভারী মজার জায়গায় আটকে গেছিলাম, তাই একটু আপনার রুম থেকে বের হতে দেরি হয়েছে। আমি আসলে 3টার দিকে আপনার রুম থেকে বের হয়ে আসছি। তখন আমি বললাম, তাহলে তুমি 3টার সময় আমার রুম থেকে যেহেতু বের হয়েছ, আমাকে ডেকে আসনি কেন? দরজাটা আলগা, তাছাড়া সব কিছুই কেমন যেন অগোছালো। আসলে কী হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। তখন জামাই বলল, আপনি অমন করছেন কেন? যা হবার হয়েছে, আমার মনের পরিবর্তন হয়ে গেছিলো, আমি একটা মুভি দেখতেছিলাম। তারপরে দেখলাম লাইটটা জ্বালানো থাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, তাই লাইটটা বন্ধ করেই আমি মুভি দেখছিলাম। তখন আমি বললাম, ভালো কথা, তুমি মুভি দেখছো, টিভিটা বন্ধ করে আবার চলে আসছো, ভালো, কিন্তু আমার এই হাল হলো কি করে? সে মুচকে হেসে বলছে, আপনি এত কিছু ভাবার দরকার নেই, যা হবার হয়েছে ভালোই হয়েছে। আপনি এখন প্রায় রাতের কিছু অংশ বাকি আছে, ঘুমিয়ে পড়ুন, সকাল হোক কাল বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। ভোরবেলা তো নিজের কাছে কেমন যেন লাগলো। ভাবলাম তাহলে কি জামাইবাবু আমার সাথে সত্যি সত্যি এটা যা হওয়ার হয়েছে। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে সব কিছু আমি বুঝতে পারলাম যে একটা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আসলে যা যেটা হয় ঠিক সেটাই আমার সাথে যেন আমার এইরকম মনে হচ্ছিল, এটা আমি শিওর। তারপরে আমি ফ্রেশ হয়ে এসে আবারও শুয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা কথাই সবসময় ঘুরপাক খাচ্ছিল। তাই বলে জামাইবাবু আমাকে না বলে কুয়ে আমি ঘুমের ঘরে গভীর ঘুমিয়েছিলাম, তাই বলে সে এই সুযোগে এটা, না, এটা মেনে নেওয়ার নয়।
সে আমার বড় আদরের জামাই, একটা মেয়ে শখ করে বিয়ে দিছে। জামাইটা অবশ্যই দেখতে শুনতে উঁচু লম্বা বেশ হ্যান্ডসাম ছিল, খুবই সুন্দরী। তাই বলে আমার স্বামীটাও দেখি বিদেশ থাকে, আমি ঠিক বুঝতে পারছি না। আর সেও হঠাৎ করে দিনের বেলায় আমাকে ফোন করে বলল, শাশুড়ি আম্মা আপনাদের বাড়িতে আমি গিয়ে 2টা দিন থেকে আসব। তাহলে তার মনের মধ্যে এইসব চলছে। যাক, যা হওয়ার হয়েছে, কী সব বাজে চিন্তা করছি, নিজের মনের কাছে কেমন যেন একটু লাগলো। আমি হালকা পাতলা খুব ভোরে আবার একটু ঘুমিয়ে গেলাম। তারপরে সকাল হলো, পাখির কিচির মিচির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠেই আমি সকালে নাস্তা তৈরি করতে লাগলাম। জামাই বাড়িতে আসছে, একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করলাম, যাকে নাস্তা পরিবেশন করলাম। সেও ঘুম থেকে উঠে বলছে আমি আগে স্নান করব। আমি বললাম স্নান পরে করবে, তোমরা তো গ্রামের ছেলেরা, দুপুরে স্নান করা অভ্যাস তোমাদের, তো হঠাৎ এত সকালবেলা স্নান করতে হবে কেন? বলছে ও আপনি বুঝবেন না মা, আমি ভাল লাগছে না, অনেক রাত জেগে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছি তো, তাই শোয়েলটার মধ্যে ম্যাজ করছি, একটু স্নান করে এসে তারপরে আপনার নাস্তা খাবো। তখন আমি ঠিক ধরে নিলাম, হ্যাঁ তাহলে আমি যা ভাবছি এটাই ঠিক। আসলে রাত্রে আমি একা অগোছলে ঘুমাইছিলাম, মোটাসোটা মানুষ তো, ফ্যানটা ছেড়ে পাখার বাতাসে বেশ ঠান্ডায় বড় প্রশান্ততে আমি একটু ঘুমিয়েছিলাম, গভীর ঘুমিয়েছিলাম। আর এই ফাঁকে সে তাই তো বলি, আমার গায়েরগুলো সব অগোছলা হয়ে এভাবে আছে কেন? যা হোক, জামাইবাবু স্নান করে এসে বলল আমাকে দেন, নাস্তা দেন। তার সামনে নাস্তা পরিবেশন করলাম। সে নাস্তা খেয়ে বলল, শোনেন আমি আপনাদের বাড়িতে আরও 2-4 দিন থেকে যাব। আমি বললাম ঠিক আছে, এমন করে বলছে কেন, আমি কি তোমাকে না করছি? আর শোনো বাবা, আমার মেয়েকে যে সাথে করে নিয়ে আসলে না, তুমি একলাই আসলে, ও তো বেশ কয়েকদিন হলো তোমাদের বাড়িতে গেছে, অনেক দিনই আসে না, ওকে সাথে নিয়ে আসলে একটু পারতে। জামাই বলল, না ওকে সাথে নিয়ে আসলে তো আর আমার কাজ হাসিল হবে না। আমি বললাম কিসের আবার তোমার কাজ, কি হাসিল করতে আসছো বাবা তুমি আমার বাড়িতে? বলছে ও আপনি বুঝবেন না আম্মা, পরে বুঝতে পারবেন, নেন আপনিও নাস্তা খান। আমি বললাম না, আমি কিচ্ছু মুখে দেব না, আগে তুমি বলো কেন এরকম হচ্ছে আমার সাথে। আমি রাত্রের ব্যাপারটা ঠিক আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। সত্যি করে বলো তো, তুমি কেন আসছো আমাদের বাড়িতে? মেয়ের সাথে কি কোনো ঝগড়া বা মন খসাখসি হয়েছে? বলছে সেটা আসলে আমি আপনাকে বলতে চাচ্ছি না, কিন্তু না বললেও আর পারছি না। সে বড় হাঁক ছেড়ে কথাটা যেন বলছে। আমি বললাম হ্যাঁ বলো, কি হয়েছে মেয়ের সাথে তোমার? বলছে আপনার মেয়ে রূপে গুণে বেশ সুন্দরী, তাছাড়া হাত পাওয়া, উঁচু লম্বা মোটাসোটা আপনার মতোই, তবে আপনার চেয়ে বেশি সুন্দরী হতে পারেনি অবশ্য আপনার মেয়ে। কিন্তু একটাই আফসোস কি জানেন আম্মা, এখন আপনি আমার শাশুড়ি, আপনাকে এই কথাটা বলতেও আমার লজ্জা হচ্ছে, তবুও যে বলতেই হবে, না বললে সমাধান হবে কি করে? আমি বললাম আচ্ছা বাবা বলো, আমি শুনছি, কি হয়েছে তোমাদের? কোনো টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি, নাকি আমার মেয়ে তোমার কাছে দামি কোনো কিছু সবসময় আপত্তি করে? জামাই বলল না, এসবের কোনো কিছুই না। আমি বললাম তাহলে আবার ওর সাথে কিসের এমন মন ধরা কষাকষি তোমার? বলছে সেটাই তো প্রবলেম, সেইটাই তো মুখে আসছে কিন্তু বলতে পারছি না। আমি বললাম দেখো, মনের মধ্যে নিজের কষ্টে চাপা রাখলে কিন্তু তার কোনো সমাধান হয় না। যেমন অসুখ হলে যদি রোগের কথা গোপন করে, তাহলে ডাক্তার তো তোমার ঠিক ওষুধ দিতে পারবে না, রোগ সারবে না। ব্যাপারটা আমাকে খুলে বলো তো বাবা। তখন সে বলল, দেখেন কি করে বলো, তবুও বলছি আমি, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিয়েছেন কত বছর হলো আপনি বলেন তো? আমি বললাম কেন, এই প্রায় ধরো 1 বছর হতেই চলছে। তাছাড়া তোমার শ্বশুর তো মেয়েকে বিয়ে দিয়ে তারপরে বিদেশ গেছে, প্রায় তো 1 বছর হয়ে গেল। তখন জামাই বলছে হ্যাঁ,
তাহলে ধরুন এই 1 বছর, এই 1 বছরের মধ্যে আজ পর্যন্ত সে আমাকে আমার স্ত্রী হিসেবে যোগ্যবান হয়ে ওঠেনি, বা আমাকে সেইভাবে ইচ্ছা পূরণ করেনি, বা সে পারেও না। তার মধ্যে কী সমস্যা আমি জানি না। আমি বললাম, এটা আবার কেমন কথা বাবা, আমার মেয়ে তো যথেষ্ট কলেজে পড়া মেয়ে, তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, ও তো যথেষ্ট সাবালিকা হয়ে গেছে, তবে কেন এসব বলছো? আমি ঠিক বুঝলাম না তো। জামাই বলল, এটা আমিও বুঝলাম না। সে হাত পাওয়ালা উচ্চলম্বা একটা মেয়ে, তার তো কোনো কিছুতেই সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমার আসলে প্রতিদিন ধরেন আমার রুমে 2-3 বার, প্রথমে আমি শুরু থেকেই আপনার মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে প্রত্যেক রাতে 2-3 বার লাইট জ্বালানো অভ্যাস ছিল, কিন্তু ইদানিং একটা বার লাইট জ্বালালেই আর লাইট জ্বালাতে দেয় না। সে শুধু বলে আমার ডিস্টার্ব হয়, ভালো লাগে না, এত লাইটের আলো এত বারবার ভালো লাগে না। কিন্তু আমার যে 2-3বারের আগে রুমে লাইট না জ্বালা আমার ভালোই লাগে না, অন্ধকারটা ভালো লাগে না। সমস্যাটা এখন আপনি বুঝে নেন, আমি আর বলতে পারলাম না। যাওয়ার কথা আমি ঠিক বুঝে ফেললাম। বললাম, তাই তো ওকে সাথে করে নিয়ে আসতে, তোমার মুখ থেকে সমস্যার কথাটা তো শুনলাম, ওর সাথে ব্যাপারটা আমি একটু আলোচনা করে দেখতাম, সমস্যা হলে তার জন্য চিকিৎসা আছে, ডাক্তার আছে। কি হয়েছে না হয়েছে বাবা, আর এই সমস্ত কষ্ট মনের মধ্যে চাপা রেখে একটা ছেলে এমনি তো নষ্টের দিকে চলে যায়। আসলে ছেলেরা কেন নষ্ট হয়? ঘরের বউরা যদি স্বামীকে ঠিকঠাক তার নিজের ইচ্ছা পূরণ করতে না দেয়, তার সব কথা মেনটেন করে না চলতে পারে, তাহলে তো একটা ছেলে বাধ্য হয় কোনো পতিতালয়ে যেতে, কোনো বাইজাখানায় যেতে, কোনো পল্লীতে যেতে, অথবা কোনো পরকে আসক্ত হতে। সমাজের কিছু পুরুষ শুধু তার ঘরের স্ত্রীর কারণেই নষ্ট হয়ে যায়। আর আমিও দেখছি আমার মেয়ের কারণেই হয়তো তোমার মনের মধ্যে এত কষ্ট। তুমি তো পারতে কোথাও অন্য কিছু সহযোগিতা নিতে, অন্য কিছু একটা করতে, কারণ তুমি একটা দর্শনদারী যুবক ছিলে। তাই বলছি, দেখো বাবা, আমাদের বাড়িতে যেহেতু আসছো, তোমার শ্বশুরও বাড়িতে থাকে না, তাছাড়া আমাদের বাড়িতেও কিন্তু একটা গার্জেন দরকার। আমার আর ছোটো বড় আগে পিছে কোনো ছেলে মেয়েও নেই। তাই বলছিলাম, যদি তুমি আরও কয়েকটা দিন থেকে যাও, তোমার মনটাও ভালো হতো। আর ব্যাপারটা আমি মেয়ের সাথে মোবাইলে মানে ফোন কলে আলাপ করে জেনে নেব, আর সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ তুমি ওর সাথে কোনো অশান্তি না করে এখানে কয়েকটা দিন থেকে যাও। তোমার কোনো আপত্তি আছে? জামাই হেসে দিয়ে বলছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমি তো ওইটাই চাচ্ছিলাম। আপনি আবার কোনো সংকোচ করবেন কিনা সেটাই ভাবছিলাম। যেন জামাই আমার কথা শুনে আনন্দ উৎফুল্ল হয়ে গেল। তার এই সব কিছু আচার আচরণে যেন রাতের এই ব্যাপারটা একদম আমি 100% শিওর হচ্ছি। হ্যাঁ, তাহলে সে ঠিকই এটা, মানে আমি যা ভাবছি সেটাই হয়েছে। ঠিক আছে, আমি তো ঘুমের ঘরে ছিলাম, তো কিছু একটা অনুভব করতে পারিনি, কিন্তু আজ বেটা দেখি তোর কি হয়েছে মনে মনে ভাবতে লাগলাম, তুই কতটা কি হয়েছিস, তোর বাহাদুরিটা আমি দেখেই ছাড়ব। কিসি এত কম পড়ে তোর? আর আমার মেয়ের কাছে কিসি এত তোর মন খারাপ হয় তাদের এত কিছুর থেকে? কতবার তুই বাহাদুরি হয়েছিস? মনের কাছে এটা প্রতিজ্ঞা করলাম। জামাইকে সেবা দত্ত করতে লাগলাম। নাস্তা শেষে জামাইয়ের হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, নাও, এই টাকাটা নাও, সারাটা দিন এই শহরের যেখানে যেথায় যেতে ইচ্ছা ঘুরে ফিরে তারপরে বাসায় ফিরবে। ততক্ষণে আমি দুপুরে রান্নাবান্না সারি, সংসারের অগোছালো কাজগুলো সেরে নিই। আর তুমি 1 সপ্তাহ কমপক্ষে এখানে থেকে যাও, দেখি আমি সমাধান করতে পারি কি না তোমাদের ব্যাপারটা। জামাই হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো সেটাই চাচ্ছিলাম, আর যে কারণেই আপনার বাড়িতে আমার আশা। আমি হেসে দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি যাও, একটু ঘুরে ফিরে আসো, অনেকদিন আসা হয় না তোমার, তবে বেশি দেরি করো না ফিরতে। আবার বলো ঠিক আছে। তারপরে জামাইয়ের জন্য আমি দুপুরের খাবার আয়োজন করে অপেক্ষা করছিলাম। জামাই শহর থেকে ফিরতে ফিরতে ঠিক বিকেল টাইমে ফিরল, তখন প্রায় 4টা বেজে গেছে। জামাইকে ফোন দিলেও ফোনটা রিসিভ করে না। হঠাৎ সে বাড়িতে চলে আসলো। আমি ভীষণ চিন্তিত ছিলাম, কি হলো, সে কি আমাকে না বলে বাড়িতে চলে গেল? মেয়েকে ওইদিকে ফোন করছিলাম, মেয়ে বলল, কই
তোমার জামাই তো তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলেই গেছে, বাড়িতে তো এখনো ফেরেনি। আমি তখন চিন্তা করলাম হয়তো শহরের কোথাও না কোথাও আড্ডা দিচ্ছে। জামাই যখন বিকেলে ফিরল, জামাইয়ের হাতে একটা শপিং ব্যাগ আমাকে ধরিয়ে দিয়ে বলল, আম্মা ব্যাগটা হাতে নিন, আর এর মধ্যে আমার পছন্দের কিছু আপনার জন্য কেনাকাটা করে নিয়ে আসছি, সেটা আপনি এটা ব্যবহার করবেন। আমি বললাম, আমার জন্য আবার তুমি কি আনতে গেলে? আমি কি ছোট আছি? আর কি বা কিনেছ? শাড়ি কাপড়? বলছে সেটা তো আছেই, পাশাপাশি আরও কিছু আছে, আমি বলতে পারবো না। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো তুমি আগে খাওয়া দাওয়া সেরে নাও, যাও হাত মুখ ধুয়ে এসো। জামাই কলপারে গিয়ে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে তারপর খাওয়ার জন্য বসে গেল। আমি তাকে খাইতে দিয়ে আমার রুমে এসে শপিং ব্যাগটা খুলেই দেখি কি সুন্দর দুটা সুতার শাড়ি, পিওর খাঁটি সুতার শাড়ি। তার নিচে দেখলাম অনেকগুলো হরেক রকম কালারের আন্তঃপ্রান্ত পোশাক, ব্রা, অনেক কালারের। চিন্তা করলাম ও এটার মাপ জানলো কি করে? আর সে জামাই মানুষ এটাই বা কেন কিনতে গেল? তাই বলে আমার জন্য? অবাক হয়ে গেলাম। তাকে বলতেও আমার লজ্জাও ছিল, বলতে পারছিলাম না কি করে এই কথা বলবো যে এটা আনছো কেন, মাপ পাইছো কোথায়, যেন সঠিক মাপটাই নিয়ে আসছে। হ্যাঁ, 38। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু শপিং ব্যাগের তলায় দেখি আমার ব্যবহারের ওই ছাদের উপরে নেড়ে দিয়ে একটা শুকাইতে দিয়েছিলাম পুরন, সে একটা স্যাম্পল নিয়ে চলে গেছিল। হয়তো সে লুকোচুরি করে এটা নিয়ে গেছিল যাতে আমি বুঝতে না পারি। তখন বুঝলাম বেটা তাহলে ওখান থেকে এটা নিয়ে গেছে। তাহলে তার সব কিছু মিলিয়ে আমি এখন পুরোপুরি 100% শিওর, হ্যাঁ, রাতে আমি যেটা আসলে অনুমান করছি এটাই সঠিক। হয়তো তার মনের মধ্যে এসব কী চলছে, আর মেয়ের সাথে তার সংসার জীবনে কি হয়েছে না হয়েছে, কেন এসব হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাছাড়া দিনকাল আমারও ভালো যাচ্ছিল না। আমার বিয়ের পরে আমার স্বামী সেই থেকে বিদেশ করে, কিন্তু বিদেশ থেকে স্বামী 3 বছর পর পর ছুটিতে আসে, 2 মাস 3 মাস থেকে আবার চলে যায়। এর মাঝখান দিয়েই আমার মেয়েটা জন্মেছিল। কিন্তু আমার রূপ যৌবন, চেহারার ছটা, রূপের ছটা এখন পর্যন্ত যে সেই যুবতীর ন্যায় আছে, কিচ্ছু কমেনি। হ্যাঁ, আমার জামাইবাবু এদিকে বাড়িতে এসে আবার মেয়ের বদনাম। মেয়ে পারে না, ঠিক আছে আমিও তার দেখে নেব, এটা ভেবে মনের কাছে খুব কৌতূহল, আশ্চর্য হতে লাগলাম। তাই বলে সে আমার জন্য এইসব কিছু কেন? আর এত টাকা, আমি তো তাকে হাত খরচ জন্য 1000 টাকা দিলাম। তার কাছে এসে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাবা, তোমাকে 1000 টাকা দিলাম যে হাত খরচা করবা, তুমি এতগুলো টাকা দিয়ে দামি দামি পোশাক কিনছো কেন? বলছে আপনি কি সবগুলো দেখছেন? আমি বললাম যে না, আমি উপরে এসে 2টা ভালো সুতার শাড়ি এটা দেখে খুশি হয়েছি, অমনি আছে কেন, আর কি আছে, কিছু আছে? জামাই বলছে আমি জানি না, ওর মধ্যে যা আছে সবগুলো আজকে আপনি পরবেন এবং সুন্দরভাবে সাজুগুজু করবেন। আপনাকে আজকে আমি দেখব যে আপনার মেয়েকে দেখতে সুন্দর লাগে না আপনাকে দেখতে সুন্দর লাগে। আমি হেসে দিয়ে বললাম, হে এটা আবার কেমন কথা বাবা, মানে আমি তো যা আছি, তবে আমার মেয়ে তো যথেষ্ট সুন্দরী, কেন আমার মেয়েকে তো আমার পছন্দ হয়নি? আমার মেয়ের চেহারা দেখে তুমি খুশি হওনি? বলছে হ্যাঁ, আপনার মেয়েকে আমি পাওয়ার পরে ভীষণ খুশি হয়েছি, কিন্তু দাম্পত্য জীবনে যখন সংসার জীবনে পা রাখলাম তার অনেক কিছুতেই আমি খুশি না। হয়তো আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিন আপনার মেয়ের সাথে তার ডিভোর্স বা সারাসারি হয়ে যেত, কিন্তু আমাদের একটা মান ইজ্জত আছে, আমি একটা মানি ঘরের ছেলে, তাই সেদিকে তাকিয়ে একটু ধৈর্য ধারণ করেই আসি। চেষ্টা করলাম হয়তো মানুষ আস্তে আস্তে তার নিজের অসম্ভবকে সম্ভব করে তোলে, সেটা সময়ের সাথে পরিবর্তন হয়। তাই হয়তো ধৈর্য ধারণ করে আসি, হয়তো আপনার মেয়ে একসময় ঠিক হয়ে যাবে। মানে আমার যদি লাগে 3 বার, সে একবার খাবার দিই, মানে বলে যে না আর পারবো না, জোরহাট, এটা সেটা নানান অজুহাত, বা সে বিরক্ত বোধ করে। তার মধ্যে এ সমস্ত কোনো ইচ্ছা বা চাহিদা কিছুই নেই, এই জন্য আমার ভাল লাগে না। সমানে সমানে না হলে কি আর হয়? আমি কি কোনো কিছুতে কম আছি বলুন তো?
আমি বললাম, না তুমি তো একটা রাজপুত্রের মতো, তবে আমার মেয়েও তো বাবা কম না, কিন্তু কেন যে তুমি এসব বলছো আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো ব্যাপারটা আমি মা হিসাবে যতদূর সলভ করার দরকার, মেয়ের সুখের জন্য আমি খুব তাড়াতাড়ি এটা সমাধান করব, তুমি চিন্তা করো না। তবে সে কটা দিন তুমি আমাদের এখানে থাকবে, ঠিক আছে? বলো ঠিক আছে আম্মা, তবে আমি আশা করে আপনি খুব দ্রুত এটা সমাধান করবেন। ততদিনে কিন্তু আমি আপনাদের বাড়ির থেকে যাচ্ছি না, আমার একদম ভালো লাগছে না। আপনাকে চান যে আমি কোনো পল্লীতে বা কোনো পতিতালয়ে অথবা কোনো বন্ধুদের সাথে বাজে কোনো কিছু বা পরোয়া আসক্ত হয়ে যাই? আমি বললাম, না আমি তো তা কখনো চাই না। সেটি দিয়ে তো তুমি নিজেকে খুব অটুট রাখছো, এই জন্য তো তোমাকে বলছি তুমি এখানে কয়েকটা দিন থাকো। তখন বলছে, হ্যাঁ তার যদি না চান, আমার ভালোই যদি চান, তাহলে আপনাদের বাড়িতে কয়েকটা দিন থাকার সুযোগ দেন। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আম্মা। আমি বললাম, সেটা আবার কি? বলছে, দেখেন আপনার মেয়ের মুখ থেকে শুনেছি বা আপনার কাছ থেকেও জেনেছি, আমার শ্বশুর আপনাকে সেই নতুন বউকাল থেকেই বাড়িতে রেখে বিদেশ করছে বছরের পর বছর। আপনি কেমন করে থাকেন? কতটা ধৈর্যশীল মেয়ে আপনি বলুন তো? এই যুগের মেয়েরা কেউ স্বামীকে ছেড়ে এভাবে যুগের পযুগ থাকে? আমি বললাম, বাবা সবাই তো আর একরকম না। তুমি যেমন বলছো তুমি মানি ঘরের ছেলে, আমার বাবারও একটা মান ইজ্জত আছে। আমার বাবা এই ওই আমাদের গ্রামের মানে পঞ্চদশ একজন বিচারপতি, 5 গ্রামের বিচারপতি। সে অনেক মানুষের কাছে খুব বড় বড় মানে সম্মানের একজন পাত্র। আর তার মেয়ে আমি। আমার দ্বারা যদি স্বামীর ঘর ছেড়ে যাওয়া বা এখানেকার কোনো কিছু মানুষ জানতে পারে, তাহলে আমাদের ইজ্জত থাকবে? তাই ধরো মনের কাছে সব কিছু সুখ বিসর্জন দিয়ে স্বামীর সংসার ধরে পড়ে আসি। শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার মেজো ভাসুর আরেকটা ছোট দেবর, তারা আলাদা আলাদা সব বিয়ে শাদি করে আলাদা বাড়ি করে সংসার করছে। এই যে তোমার শ্বশুর বিদেশি টাকা দিয়ে যে 5টা রুম বিশিষ্ট ছাদ দিয়ে যে গেট করে একটা বাড়ি করছে, তাছাড়া তার ব্যাংক ব্যালেন্স যা করছে যথেষ্ট। ভবিষ্যতে তোমাকেও এই টাকা পয়সা দিয়ে কিছু একটা করে দেবো, আমার তো আর সন্তানাদি কিছু নেই। তখন জামাই বলল, হ্যাঁ সেটা আমিও জানি, তবে আমি বলছি আপনার সুবিধার কথা, অসুবিধার কথা। আপনি কেমন করে থাকেন শোনেন আম্মা, সময়কে কাজে লাগান। এই সময় জীবন থেকে একটাবার যা হারিয়ে ফেলছেন তা কিন্তু আর কখনোই ফেরত পাবেন না। কারণ আপনার রূপে যৌবনের রূপের যে ছটা, একসময় সময়ের সাথে সাথে এই রূপের বাহার সব কিছু একদম হারিয়ে যাবে, রসাতলে যাবে, কিচ্ছু থাকবে না। তখন আপনার মন চাইলেও আর কখনো সে আগের মতো কোনো কিছু তৃপ্তিবোধ করে উপলব্ধি করতে পারবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার শাশুড়ি, আর কি বলবো, তবু বলতে বাধ্য হচ্ছে আমি। আপনার যতটা ধৈর্যশীল মেয়ে স্বামীর সংসারে ধরে এইভাবে দিনের পর দিন নিজের রূপ জীবন জৈব সব কিছুকে বিসর্জন দিয়ে পড়ে আছেন, কিন্তু আমার শ্বশুর মনে রাখবেন সে একজন ছেলে মানুষ, সে কিন্তু পড়ে নেই। বিশেষ করুন সে সিঙ্গাপুরে থাকে, সেখানে সব কিছু মানে ফ্রি চলাফেরা, সেখানকার কালচারটা, সেখানে টাকায় অনেক কিছুই সম্ভব। মনে রাখবেন তার প্রয়োজনের তাগিদে সে সব কিছুই সবসময় মিটিয়েই চলছে, তাই সে অভাবটা নিজের মধ্যে রাখছে না, ফিল আপ করে আপনার কাছ থেকে সে দূরে আসে। অথচ আপনি দিনের পর দিন প্রতীক্ষার পর প্রতীক্ষা যেন চাতকের মতো চেয়ে আসেন 3 বছর কবে পূর্ণ হবে, তারপরে আমার শ্বশুরমশাই বাড়িতে আসবে, 2 মাস থাকবে, আর সেই 2 মাস স্বামীকে নিয়ে সংসার করে আবার স্বামীকে ছেড়ে দিবেন। এটা কোনো জীবন হলো? আমি বললাম, হ্যাঁ বাবা তুমি আসলে এটা ঠিকই বলেছ। আসলে আমি দিনের পর দিন অপেক্ষা করতে করতেই যেন আমার জীবন থেকে 2টা যুগ হারিয়ে গেল। বিশ্বাস করো বাবা, তুমি আমার মনের কথাটাই বলেছ। স্বামীর দাম্পত্য জীবনের সুখ আহ্লাদ কি, সেটা পরিপূর্ণভাবে কখনোই একটা বছর তাকে কাছে পেলাম না। সেই বিয়ের শুরুর থেকেই আজ পর্যন্ত এই অবধি আছে। নিজের অবশ্য খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা কাকে প্রকাশ করে জানাবো, কার কাছে বলবো? এটার কি কোনো সলিউশন আছে? তুমিই বলো। আমি বললাম, আপনি যদি চান
আপনি ডিজিটাল যুগে এত লজ্জা করেন কেন? এর সব সমাধানই আছে। ওই যে আপনি যেমন বললেন আপনার মেয়ের এই সমস্যা আপনি সমাধান করবেন, আমার কাছেও 3টি সমাধান আছে। আমি বললাম তাই? সেটা কি করে সম্ভব? আমি বললাম তাহলে 1 সপ্তাহ আপনার বাড়িতে আমি থাকি, তাহলে দেখবেন আপনার মনের পরিবর্তন ঘটাবো। আপনার মন ভালো লাগবে, ইচ্ছে ভালো লাগবে। আপনি এখন সুন্দর চোখে প্রকৃতি দেখতে পাবেন, সুন্দর ভালো লাগা একটা মুহূর্ত কাটিয়ে তুলতে পারবেন, ভালো কিছু সময় ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমি বললাম তাই? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, দেখি কিসে এত পরিবর্তন হয় আমার, হলেই তো ভালো। এই বলে জামাই খাওয়া দাওয়া সেরে বলল আমি এখন একটু বিশ্রাম নেব। সারাটা দিন শহরে এদিক সেদিক ঘোরাফেরা করছে তো, আর নিজে কিছু টাকা বাড়ির থেকে নিয়ে বেরিয়েছিলাম 1000 জানি শ্বশুরবাড়িতে যাচ্ছি, হয়তো খালি পকেটে যাওয়া যাবে না, খরচপাতি তো হবেই। আমি তার কথা শুনে হেসে দিয়ে বললাম তোমার খরচের টাকা তো আমি দেওয়ার জন্য রেডি করে রাখছি, তবে তুমি টাকা আনতে গেছো কেন? তুমি আমার একটা বড় আদরের জামাই, তুমি যখন যা চাইবে আমি তাই দেব। কি বলো তুমি? আর তুমি যা কিনে আনছো আমার সবগুলাই পছন্দ হয়েছে, তবে একটা কথা আমি বলতে চাই বলিনি বাবা। জামাই বলল সেটা কি? আপনি শোনেন, একটা কথা বলি, আপনি কোনো কথা মনের মধ্যে আটকে রাখবেন না তো। আমাকে ফ্রেন্ডলি ওয়েতে, বন্ধুত্ব ওয়েতে কথা শেয়ার করুন। আপনাদের এই 5টা রুম বিশিষ্ট গেটওয়ালা ছাদওয়ালা বাড়ি, এখানে তো আর আপনি আর আমি ছাড়া তো কেউ নেই। কিন্তু আপনি মনে এত সংকোচ করছেন কেন? ফ্রি হয়েন তো, ফ্রি হয়ে একটু কথা শেয়ার করেন তো, দেখুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ তবে চেষ্টা করবো। তুমি জামাই মানুষটা বাবা, একটু বলতে তো সংকোচ কয় মনের মধ্যে, তবু মানে তুমি আমার জন্য ওই সব কিছু আনতে গেছো কেন? ওই যে শাড়ির নিচে যেটা রয়েছে। আমি এই কথা বলতে জামাই বললো ও এটা দেখছেন আপনি? আমি বললাম যে হ্যাঁ ওটা দেখেছি, আমার পছন্দ হয়েছে, তবে মাপ জানলে কি করে? বলছে ওই ছাদে যখন উঠে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম, দেখলাম ছাদে ওই তারের উপরে আপনার এটা শুকাইতে দিয়েছেন, তাই ভাবলাম এটা কয়েকটা জায়গায় ছেঁড়া, হুকটা কেমন খুলে গেছে, তাই ওইটা স্যাম্পল হিসাবে আমি গোপনে নিয়ে যে ওইটার মাপে হরেক রকম কালারের বাউটা কিনে নিয়ে আসছি। দেখলাম যে হয়তো বাড়িতে শ্বশুরমশাই থাকে না, কিনে কেটে দেওয়ারও তো আপনার লোক নাই, আপনাকেই যে দোকানদারের কাছ থেকে একটু সেই সমস্ত চেতে হয়, আর এগুলো একটা লজ্জার ব্যাপার তো, তাই ভাবলাম যে আমি একটু নিয়ে এসে দিই। কেন এটা বলতে এত সংকোচ করছেন কেন? এমন কি আর আমার মনের মধ্যে অন্য কিছু চলছে না, বিশ্বাস করুন, আপনার প্রয়োজন তাই নিয়ে আসছি। আমি বললাম ও আচ্ছা, তো এটা পরে আমি কী করবো? বলছে না না এইটা পরে সব কিছু ফিটফাট করে রাখবেন, আর শুনুন আমার একটা ইচ্ছা পূরণ করবেন। আমি বললাম হ্যাঁ বাবা, ইচ্ছা কী ইচ্ছা তোমার বলো, আমি তোমার সব ইচ্ছাই পূরণ করব। কোন ইচ্ছাটা পূরণ করবো বলো? বলছে তার আগে একটা কথা বলুন তো, ওই যে ভোরবেলা উঠে আবার দরজায় নক করলেন আপনি, আসলে কেন? আমি বললাম আমি বলতে পারবো না, কারণ আমি ঘুম ভেঙে যে হঠাৎ করে যখন ঘুম ভাঙলো দেখি দরজাটা একটু একটা পাল্লা আলগা আছে, তুমিও রুমে নেই, টিভিটা বন্ধ, লাইটটা বন্ধ আছে, ফ্যানটা হা হা করে চলছে, আমার গায়ের কাপড়গুলো যেন সব কিছু অগোছালো হয়ে আছে। কিন্তু কেন এইসব হলো? তাছাড়া আমি যখন বাথরুমে যাই অনেক কিছু পরিবর্তন, সব মিলে তোমার শ্বশুর তো আর বাড়িতে নেই, হয়তো তাহলে বুঝতাম যে সে হয়তো ঘুমের ঘরে, হয়তো নিজের অজান্তে, তুমিই তো টিভি দেখছিলে, কিন্তু এসব হলো কী করে? তাই হয়তো কি করে তুমি জামাই মানুষ জিজ্ঞেস করবে, তাই জিজ্ঞেস না করে চলে আসলাম। তখন বলছে হ্যাঁ আসলে মুভি দেখতে দেখতে হঠাৎ মনের মধ্যে একটু পরিবর্তন, তাছাড়া অনেকটা দিনই আপনার মেয়ে আমার কথা মতো চলে না তো, ভীষণ কষ্টে আছি, তাই দেখলাম যে আপনি যেহেতু এইভাবে অগোছালো হয়ে পড়ে আছেন, বা আমিও মৃদু মৃদু চোখে ওটা দেখার পরে কেমন যেন লাগলো, তাই হয়তো কিছু মনে করবেন না। কি কিছু বুঝতে পারেননি আপনি? আমি বললাম যে না আসলে গভীর ঘুমিয়ে গেছিলাম তো, যা হোক
থাক, সেসব কথা ছাড়ো। তবে বলো তো তোমার কি ইচ্ছে আমার কাছে, যেন তুমি সে কথাটা বলতে গেলে আটকে গেল কেন? জামাই বলল, আজকে আপনি সে বিয়ের রাত্রে যেভাবে সাজুগুজু করছিলেন ঠিক সেইভাবে আমি যে নতুন শাড়ি আনছি আর যা যা আনছি সবই পরিধান করবেন, করে সুন্দরভাবে সাজুগুজু করে আমাকে একটু দেখাবেন। আচ্ছা বলুন তো, আপনি শেষ কবে এইভাবে সুন্দর করে সেজেছেন একবার? আমি বললাম, বাবারে, আসলে আমার ঠিক মনে পড়ে না যে শেষ কবে আমি আমার মনের মাধুর্য মিশিয়ে একটু ভালোভাবে সেজেছি। চেহারা শুরু সব কিছুতেই সুন্দরী আমি বটে, উঁচু লম্বা, ফিট ফিগার, মাথার কালো কেশ বেশ লম্বা ছিল, চোখ দুটো হরিণে, আকর্ষণীয় কমল ঠোঁট দুটো, সব মিলে যেন একটা ছেলেকে মানে আকর্ষিত করার মতোই আমার আছে। কিন্তু আমি কখনো সাজতে ইচ্ছা করে না বা সাজিনি। কার জন্য সাজবো? যাকে সেজে একটু খুশি করব, যার জন্য সেই তো বাড়িতে নেই, তোমার শ্বশুর। তাই হয়তো কখনো সাজা হয়নি বা কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো তাই কে আমাকে ঘুরতে নিয়ে যাবে? এ কথা বলতেই জামাই বলল, এখন থেকে আমি আপনাকে যে কয়টা দিন এখানে থাকবো বিকেল হলেই ঘুরতে নিয়ে যাব। দেখবেন প্রকৃতি দেখলে, মুক্ত বাতাস খেলে অনেক মনের পরিবর্তন হয় বা ভালো লাগে, মেজাজটা ফুরফুরে লাগে। বুঝতে পেরেছেন? আমি বললাম, ঠিক আছে, তাহলে একটু সাজুগুজু করে তোমাকে দেখাতে হবে, তাহলে তুমি খুশি তো? জামাই বলল, হ্যাঁ, একটাবার দেখার আমার ভীষণ ইচ্ছে। আমাকে আপনার মেয়েকে বিয়ে করার পর আমার মনে হয় না কখনো আপনাকে একটু সাজুগুজু অবস্থায় দেখলাম। তাই দেখেন, নিচে একটা ছোট্ট ব্যাগে অনেক কসমেটিক্স আছে, হরেক রকম কালারের লিপস্টিক আছে, এগুলা দিয়ে একটু সুন্দর করে আলপনা ঠোঁটে আঁকিয়ে একটু সাজগুজু করে আমাকে দেখান তো দেখি কেমন লাগে আপনাকে। বলো, ঠিক আছে বাবা, তাহলে সেটা রাতে খাওয়া দাওয়ার শেষে না হয় নিরিবিলি হব, ফ্রি থাকবো, তখন সাজুগুজু করব। তখন জামাই বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। এই বলে জামাই যেন একটু বিশ্রাম নিতে লাগলো। আমি সংসারের অগোছলো গাছগুলো আবার সেরে সুরে ঠিকঠাক মতো রাতের খাবার রেডি করলাম। জামাই সন্ধ্যায় ঠিক একটু বাইরে বেরোলো। বাইরে থেকে আমার জন্য অর্ডার করে কিছু ফুচকা নিয়ে আসছে, সিঙ্গারা নিয়ে আসছে, চপ নিয়ে আসছে, একটু টুটকা খাবার নিয়ে আসতে ইচ্ছা করেই। কতদিন আসলে এভাবে বাইরের খাবার খায় না, বাইরে যাওয়া হয় না, তো কি আমাকে এনে দেবে? যা হোক, জামাইয়ের হাতে আবারও এরকম খাবার দেখে আমার খুব খুশি লাগছিল। রাত্রের খাওয়া দাওয়ার আগে ওগুলা খেলাম। রাতের খাবারটা 10টায় খেয়েছিলাম। তারপরে জামাইকে একটু টেস্ট করার জন্য বললাম, ঠিক আছে বাবা, তাহলে তুমি কি ঘুমাবে না আমার রুমে এসে কত রাত্রের মতো টেলিভিশন নিয়ে বসবে? বলছে, কেন, টেলিভিশন দেখি আর যা করি, আপনার না এখন সাজুগুজু করে আমাকে দেখানোর কথা কই? আমি বললাম, ও, এখনও সে কথা মনে রাখছো? আচ্ছা বাবা, ঠিক আছে, একটু ওয়েট করো, তুমি এখানে এই যে রিমোটটা নাও, একটু টিভি দেখো, আমি দেখছি, সাজুগুজু করে আসছি। তারপরে জামাই ঠিক সাজুগুজু মানে আমি সাজুগুজু করে মানে সেই সুন্দর বেশ সুতার শাড়ি, মানে মানে সব কিছু মেলে যা যা আনছিল সব কিছু পরিধান করছি, যেন নিজেকে আজকে একটু ব্যতিক্রম লাগছিল। আয়নার মধ্যে ভালো করে নিজেকে তাকিয়ে দেখলাম, বাহ, আমি তো বেশ সুন্দরী আছি, আমার তো রূপের ছটা এখনো কমেনি, এত সুন্দরী আমি কখনো আয়নায় ভালো করে নিজেকে এভাবে তাকিয়ে দেখিনি। যেন সাজুগুজু করার পরে নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপরে ওরুম থেকে যখন জামাইয়ের সামনে আসি, দাঁড়িয়ে পড়লাম, জামাই আমাকে দেখে অবাক হয়ে গেল। হাতের থেকে তার টিভি রিমোটটা পড়ে গেল। সে থমকে দাঁড়িয়ে যেন একদিনই আমার দিকে তাকে বলছি, এটা কি দেখছি, এটা কি আপনি? আমি মুচকে হেসে বললাম, হ্যাঁ আমি তো, নাকি অন্য কাউকে মনে হচ্ছে তোমার? তখন তার মুখে আর কোনো কথা নেই। বলছে, বাহ, আপনি তো মহা সুন্দরী, এত সুন্দর আপনার চেহারা, যেন আপনার রূপ থেকে যেন মানে একটা আগুনের ঝলক ছুটে বেরোচ্ছে, একটা যেন রূপের নূর ছিটে বেরোচ্ছে।
সৃষ্টির কি রহস্য, উপরওয়ালা আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। দেখেন, এই সুন্দর জিনিসটাকে আপনি কখনো একটু ভালো করে যত্ন নেন না, টেক কেয়ার করেন না। দেখেন, আপনার মনের মধ্যে অনেক ব্যথা আছে, হয়তো আপনি কারোর সাথে এই বিষয়টা শেয়ার করছেন না। তবে একটা কথা মনে রাখবেন, সময়টাকে কাজে লাগান। আমি বললাম, সেটা আমি কি করে করব, আমি কিছু বলতে পারবো না। তুমি যা বলছো আমি তা করছি। দেখো, সাজুগুজু করতে বলছো, আমি সাজুগুজু করছি, দেখা হয়েছে। এখন আমি এগুলা পরিবর্তন করে আসি। বলছে না, আপনি সামনে থেকে একদম যাবেন না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারপরে আমি বললাম, যা বাবা, তুমি বসো, আমি আমার রুম থেকে চার্জার ল্যাম্পটা নিয়ে আসি। বলছে না, তা যেতে হবে না, আপনি থাকুন, আমি যাই। কথা বলতেই সেও যেতে গেছে, আমিও যেতে গেছি। সামনে সামনে সংঘর্ষ, বুকে বুকে ধাক্কা লেগে যায়, চোট লাগে। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। সে যেন বুকের অজান্তে, মানে মনের অজান্তে আমাকে বুকে জড়িয়ে ধরে বেশ আদর করলো, ভালোবাসলো। বলছিল ফিসফিস করে কানের কাছে মুখটা নিয়ে, দেখো সুন্দরী, যদি সেই সময় আমার বিয়ের আগে, বা তোমারও ধরো বিয়ে হয়নি, হয়তো এরকম পরিবেশে যে তোমাকে দেখতাম না, তাহলে লাইফে জীবনসঙ্গী হিসেবে তোমাকেই আমি বেছে নিতাম। তুমি 100-তে 100। কিন্তু সম্পর্কের বড় ব্যবধান, তা তো আর হয় না। উপরওয়ালা যেখানে লিখে রাখে ঠিক সেখানেই তার জোড়া বাঁধা আছে। তাই হয়তো আমার এই দশা। আমি তখন বললাম, ছাড়ো তো, কি হয়েছে, আমার মেয়েকে নিয়ে তুমি খুশি হনি? বলে, হ্যাঁ হয়েছি। তখন সে যেন আমার সাথে তুমি তুমি করে বলতে লাগলো, বলো, তোমার চেয়ে তো আর সে বেশি নয়। আমি বললাম, তো কী করতে পারি? আরে এরকমভাবে আর কখনো বিয়ে করবে না, আমার ভাল লাগছে না। যেন আমার ওই মুহূর্তে ব্যাপারটা কেমন যেন লাগছিল, গাটা শিহরণে ছমছম করেছিল, পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যাচ্ছিল। আমি লজ্জায় বিমূঢ় হয়ে গেলাম। কিছু সময় বাদে আবার বিদ্যুৎ চলে আসলো, ঘরের লাইটটা জ্বলে উঠলো। তখন ও সুইটকে ফাঁকে এসে বলল, ঠিক আছে, আপনি পরিবর্তন করুন, আমি ততক্ষণ পরে আসছি। আপনার ওখানে বসে একটু মুভি টুভি দেখবো। আমি আবার রাত্রে সহজে ঘুমাই না। আপনার মেয়ে যখন আমার কোনো ইচ্ছে পূরণ করে না, তো তখন টিভি নিয়ে বসে থাকি, এটা আমার অভ্যাস। আমি বললাম, ঠিক আছে। আমি আমার রুমে গিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করতেছিলাম, কিন্তু জামাই বারান্দায় এসে, মানে আড়ালে দাঁড়িয়ে সে রুমে ঢুকার জন্য পায়চারি করেছিল, অপেক্ষা করছিল। দরজার একটা পাল্লা অবশ্যই কোনো রকম আলগা ছিল। সে ফাঁক দিয়ে আমি খেয়াল করলাম সে আমার দিকে একদিনে তাকিয়ে আছে। কিন্তু আমি নিজেকে খেয়াল করলাম, আমার অর্ধেকটা যেন অগোছালো হয়েছিল। সে দেখে ফেলে, কি করব বুঝতেছি না কেন হচ্ছে এমন। তারপরে তাড়াতাড়ি সব কিছু সেরে বললো, দাঁড়িয়ে আসো কেন, ভিতরে আসো। জামাই তখন রুমের ভিতরে আসলো, খাটে বসলো, রিমোটটা হাতে নিয়ে টিভিটা অন করে সে আর কিছু প্রকাশ্যে বলে না, টিভি দেখতে লাগলো। আমি সেদিনের মতোই তাকে টেস্ট করার জন্য বললাম, ঠিক আছে তুমি টিভি দেখতে থাকো, আমি এখন ঘুমিয়ে পড়ি। আমি তাকে খাটের উপরে বসে আমি ফ্লোরে বিছনা এড়িয়ে ঘুমানোর জন্য প্রস্তুত, এবং কিছু সময় বাদে ইচ্ছা করে আমি যেন গভীর ঘুমিয়ে গেছি এরকম ভান করে পড়ে থাকলাম। আসলে আমি ঘুমাইনি। ঠিক 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে জামাই টিভিটা চলছে, অথচ সে আমার কাছে শিহরণে বসলো। তার হাতটা যখন আমার দিকে, কোমরের দিকে ছুটে আস্তে আস্তে আগিয়ে আসছে, হঠাৎ আমি চোখ খুলে বলছি, তুমি এখানে? বলছে, ওই আপনার গায়ে প্রচণ্ড মশা বসছে, তাছাড়া ওই কাপড়টা অগোছালো তো, ওইটা ঠিক করে দিতে গেছি। আমি বললাম, তাই নাকি আর কোনো মতলব আছে তোমার ভিতরে? বলছে, এমন করে কথা বলছেন কেন, কি এমন মতলব থাকবে? আপনার মেয়েও এরকম করে, আবার আপনিও দেখছি এরকম করে। না, আপনার যে বাড়িতে থাকা হবে না, কাল চলে যাব আমি। আমি বললাম, না রে বাবা, এমনি বলছি। কেন, তুমি ভয় পেয়েছো আমার কথায়, রাগ করেছ? আরে বাবা না, তোমার সাথে আমি একটু দুষ্টামি করলাম। মশা আসল লাগছে, গরুপটা জ্বালাইনি ঘরে। ঠিকই করছো তুমি তো, ঠিক আছে যাও।
বলছে একটু বসে, এই বলতে যেন সে আমাকে বলছে খুব গরম লাগছে, মাথায় একটু হাত বুলিয়ে দিই। আমি তার ওই সমস্ত দেখে কিছু বলছিলাম না। হঠাৎ এর পর্যায়ে সে আমার সাথে আমার ভীষণ ভালো লাগছিল। অতবার উঁচু লম্বা একটা রাজপুত্রের মতো ছেলে, আমার মনটা যেন ছুঁয়ে গেল। সে রাত্রে কয়েকবার কারেন্ট চলে গেল, আসলো, লাইট লো, কয়েকবার লাইট জ্বললো নিবলো। তার বলে কতদিন লাইট জ্বলে না, নাইট লেবে না। এই জন্য আমারও ভীষণ ভালো লাগছিল। কি করব, যাক কিছু বললাম না। তারপরে বন্ধুরা, জামাই যেন আমার খুব টেক কেয়ার করতে লাগলো। আমার বাড়ি থেকে 10 দিন এভাবেই থাকলো, আসতে চায় না। বললাম, মেয়েকে বাড়িতে ফেলে রেখে আসছো, এখন তো যাও। বলছে না। জামাই একই কথা বলে, দেখুন আপনার যে বাড়িতে যতই থাকছি ততই যেন আমার আরও থাকতে ইচ্ছে করছে, যেতে ইচ্ছে করে না। আমি বললাম, তাই? আর থাকতে তো মন চাবেই, কারণ আমি তো জানি। দেখো, আমারও ভীষণ ভালো লাগছে। আসলে তুমি এই যে আমাদের বাড়িতে আসার পরে প্রত্যেক দিন বিকেলে ঘুরতে নিয়ে যাচ্ছ, একটু পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছ, নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাচ্ছ, মুক্ত বাতাস খাওয়াচ্ছ, আর রাত আসলে কি সুন্দরে যে হাসি ঠাট্টা আনন্দ বিনোদন একরকমভাবে যেন আমি খুব ভালো সময় পার করছি। শেষ কতদিন আগে এরকম সময় গেছে আমার জানি না। তবে মেয়ে তো বাড়িতে চিন্তা করবে তোমার জন্য, বোঝে না? যাচ্ছ না কেন? কয়েকটা দিন ঘুরে ফিরে তারপরে যখন ভালো না লাগবে আবার আইসো। তোমার শ্বশুর তাছাড়া বিদেশ থেকে যতদিন না আসে বাড়িতে, মাঝে মধ্যে আইসো। আমি তোমাকে এভাবে হাত খরচের টাকা দেবো, বা তুমিও আমাকে একটু এভাবে ঘুরতে নিয়ে গেলে, বা লাইট বলে তুমি জ্বলে না, লাইট জ্বলালে নিবালে, এরকম তোমার সব কিছুই আমি পূরণ করবো। বলো, ঠিক আছে, যেতে মন চাই, তবুও যে যেতে ইচ্ছা করে না আপনার বাড়ি থেকে। আমি আপনার মায়ায় পড়ে গেছি। শ্বশুর বাড়িতে থাকে না, একলা একলা জীবন কী করে যে আপনি অসহায়টার মতো কাটাচ্ছেন। তাছাড়া আমার ভীষণ ভালো লাগছে এই জীবনে বিয়ের পরে আপনার মেয়ে যতটা আমাকে বিনোদন দিতে পারেনি, তার সেজন্য মন খুলে আমি আপনার কাছে বেশি কথা বলতে পারছি, বেশি আনন্দ পাচ্ছি। যতই থাকছি, যতই আপনার সাথে চলাফেরা করছি, ততই যেন আমার ভালো লাগছে। তাছাড়া আপনিও তো অনেক দিন এভাবে খুব নীরবে পড়ে আছেন। সব বেলে আপনার সব ইচ্ছেটাই যদি আমি ফিরফাল করে চলে যেতে পারি, তাহলে আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগতো। আমি বললাম, হ্যাঁ, আমার যথেষ্ট ভালো যাচ্ছে। আমি অনেক দিন পরে যেন একটু তৃপ্তি পেয়েছি, বা আমার শূন্যতা পূর্ণ হয়েছে। অনেক অনেক ভালো আছি আমি। এখন মনে হচ্ছে কি, তোমার শ্বশুর যদি আরও 10 বছর পরে আসে না, তাতেও আমার কোনো আপত্তি নেই। এই 10 দিনে তুমি আমার সাথে যেভাবে সময় কাটালে, যেভাবে বাইরে ঘুরতে নিয়ে গেলে, একটা মানুষ প্রতিবন্ধীর মতো ঘরে চুপচাপ বসে থাকলে আসলে সে বধির হয়ে যায়, অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, যেন আমি তার উপক্রম। কিন্তু আজ তুমি আমাকে যেভাবে সহযোগিতা করেছো, আমি যেন একদম মুক্ত, আমি যেন একদম উৎফুল্ল একটা মন তৈরি হয়েছে আমার মধ্যে। আমি একটু ভালোভাবে বাঁচতে পারতেছি, আমার অনেক শূন্যতা যেন পূরণ হয়ে গেছে। আর এটা আমি আরও চাই তোমার কাছ থেকে। মাঝে মধ্যে এসো। জামাই তারপর থেকেই হঠাৎ করে যখনই আমার মেয়ে তার সাথে ওই রকম দূর আচরণ করতো, আমাকে না জেনে হঠাৎ করে বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হয়ে যেত। আমিও খুব তার অপেক্ষায় থাকতাম। সে আসলেই তো আমারও একটা ভালো লাগা, নিজেকে বড় অসহায় মনে হয় একা একা, তো আসতে সে যেভাবে করে না, এক একটা রাতে 3 বার 2 বার 4 বার, কখন যে আমি ঘুমিয়ে থাকি আর উঠে লাইট জ্বালা, লাইট নেভাই, বেশ ভালো লাগে। মনে হয় বাড়িতে অনেক মেহমান আছে, লোক আছে। আমার খুব ভালো সময় যেত। এভাবে চলতে চলতে হঠাৎ করে জামাই আর বাড়িতে আসে না। ফোন করলেও বলে, আপনাদের ওখানে আর আমার যাওয়ার টাইম নেই। আমি বললাম, কেন বাবা, আমি কি কোনো দোষ করেছি? বলে যে না, আসলে আপনার মেয়ের মধ্যে যে প্রবলেমটা ছিল, জানি না কিভাবে কি হলো, এখন আমি আর আপনার মেয়ের সাথে সময় দিয়ে পেরে উঠছি না। আপনার মেয়ে আজকাল যেভাবে আমাকে সময় দিচ্ছে না, আর আমার লাগে না।
তো আপনার কাছে যাওয়ার সময় কই আমার। আমি তার কথা শুনে ভীষণ খুশি হলাম আর বললাম, বাবা তোমার কথা শুনে আজকে আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছি এতদিন। তুমি যেন আমার মেয়ের প্রশংসা করো, আমার মেয়ের জন্য তোমার যোগ্যবান হয়ে ওঠে। আমি চাই আমার একটা মেয়ে দাম্পত্য জীবনে তুমি তাকে নিয়ে সুখে থাকো। আমাদের তো এককাল কেটেই গেছে। যা হোক, মেয়েকে নিয়ে তারপর থেকে জামাই সুখী। জামাই আর আমাদের বাড়িতে আসে না। আমার স্বামীকে বাড়িতে আসার জন্য খুব তাগিদ করতে লাগলাম, বারবার ফোন করে আগ্রহ দিলাম। তারপরে হঠাৎ করে আমাকে বলল যে ঠিক আছে, আমি 3-4 মাসের মধ্যে বাড়িতে চলে আসতেছি। তারপরে 3-4 মাসের মধ্যে সে বাড়িতে চলে আসলো। আসার পরে আমার সাথে একদম সেটেলমেন্ট হয়ে গেল। বুড়ো বয়সেও সে আমার সাথে থাকতে থাকতে হঠাৎ করেই বছরের মাথায় আবার একটা ছেলে সন্তান হলো। এটা আমার একটা বড় ইচ্ছে ছিল। জীবনে একটাই মেয়ে, তো সেও সারাটা জীবন প্রবাসে কাটিয়ে দিল। সন্তানাদের কী করে হবে? শেষ বয়সে সে একটা সন্তান যখন জন্ম দিতে পারলাম, তাকে নিয়েই যা হোক সংসারে মনে হলো যে অনেক শূন্যতা পূরণ হলো। নতুন করে দিন আবার একটা দিন পেলাম, সংসার শুরু করলাম। এভাবে তার সাথে আমার চলতেছিল। আর মেয়ে আর জামাই তারাও দাম্পত্য জীবনে খুব সুখী ছিল। তবে তাদের সন্তানাদি হয়েছিল অনেক দেরিতে। যাক বন্ধুরা, আমি যেন সর্বশেষে সব কিছুই পূরণ করতে পেরেছি এবং আমার আপন যার কাছ থেকে হারিয়ে গেছিল সবই কাছে ফিরিয়ে পেলাম। আমি সে সময় খুব ভালোই ছিলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করে বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দাও। আগামীকাল এর চেয়েও আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরব। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।